থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছি নাজনীন মনি। নিবেদন করছে জিপিএচ ইস্পাত। দুর্নীতিতে শূন্য সহনশীলতার প্রতিশ্রুতি থাকলেও কালো টাকা, বাড়ি, ফ্ল্যাট, জমি বৈধ করার সুযোগ দিয়ে প্রথম বাজেট দিলেন নতুন অর্থমন্ত্রী। কেবল 15% কর নয়, বৈধ করার সময় কোনো প্রশ্নও করা হবে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, এতে দুর্নীতির একটা উদার পরিবেশ তৈরি হবে এবং সৎ বৈধ আয়ের ব্যক্তিদের কর দিতে নিরুৎসাহিত করবে। বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সুখী, সমৃদ্ধ, উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শিরোনামে যে বাজেট আজ সংসদে পেশ করা হয়েছে, তাতে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার কথা বলা হলেও তা কি আদৌ সম্ভব? জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 6.75%। অর্থনীতিতে চলমান সংকট, তাতে কি হবে এমন প্রবৃদ্ধি? আওয়ামী লীগ বাজেটকে বাস্তবসম্মত, সাহসী ও গণমুখী বলে আখ্যায়িত করলেও বিএনপি বলছে এই বাজেট কল্পনার ফানুস। তাদের মতে গোজামিলের এই বাজেট শুধু লুটেরাদের সুবিধা প্রদান করবে, সাধারণ জনগণকে নয়। নানা অর্থনৈতিক চাপের মধ্যে আসলে কেমন হলো দেশের 54তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 21তম এই বাজেট? সত্যিই কি প্রস্তাবিত এই বাজেটে সাধারণ মানুষের চাওয়া জিনিসপত্রের দাম কমার কোনো দিক নির্দেশনা পাওয়া গেল? কালো টাকা সাদা করার সুযোগ কি এই দেশে দুর্নীতিকে আরও উৎসাহিত করবে? এ নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলব আহমেদ, এফবিসিসিআইয়ের সভাপতি একে আজাদ এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের PRI এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। দর্শক আছেন আপনারা আমাদের সাথে। আমরা আজকে আসলে আলোচনাটা করতেই চাই নানা আঙ্গিক থেকে। আমি শুরুই যদি আব্দুল মাতলব আহমেদের কাছে যাই, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। কেমন হলো বাজেট? ছোট প্রশ্ন। আমি যেটা বুঝি যে পরিবেশের মধ্যে বাজেটটা দেওয়া হচ্ছে, যে বাইরের চ্যালেঞ্জ, ডলার নাই, তারপরে আমাদের এখানে মূল্যস্ফীতি চলছে এবং বাইরে দুটো যুদ্ধ চলছে, সব কিছু মিলিয়ে কোভিডের পরের সিচুয়েশন, তার মধ্যে বাজেট, তারপরে নতুন গভর্নমেন্ট হলো, সেই গভর্নমেন্টের প্রথম বাজেট। তো আমরা কিন্তু যারা ব্যবসা বাণিজ্য শিল্প করি, আমরা জানি যে নতুন সরকারের নতুন বাজেট সবসময় একটু ছাড় দেয় না, ন্যায় বেশি, দেয় কম। কিন্তু এইবারে যে পরিস্থিতি, এখানে তো সাধারণ জনগণ কিন্তু এক্সপেক্ট করছে যে মূল্য, এটা ইলেকশন এজেন্ডাও ছিল যে মূল্যস্ফীতি না হয় বা নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে মানুষ কিনে খেয়ে বাঁচতে পারে। তো এবারে আমি দেখতে পেয়েছি যে প্রায় 30টা নিত্য প্রয়োজনীয় জিনিসের যে উৎস কর ছিল সেটা 2 থেকে 1 করেছে। আই উড বি হ্যাপি যদি এটা আলোচনার মাধ্যমে শূন্য করে দেয়। আচ্ছা, এবং যদি এটা করে এবং যদি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, তাহলে কিন্তু জনগণের মুখে হাসি থাকবে, যেটা একটা যে কোনো সরকারের মানে মেইন আইটেম থাকে। এখন ঠিক আছে, বিলাসবহুল গাড়ির উপরে ডিউটি বাড়িয়ে দিয়েছে, সেটা বিলাসবহুল গাড়ি না চললেই হয়। কিন্তু এদিকে দেখেছি যে এয়ার কন্ডিশন এবং রেফ্রিজারেটর দুটোর উপরেই একটা চাপ এসে গেছে যে বাড়বে। রেফ্রিজারেটর কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা কিন্তু বিলাসবহুল না। এয়ার কন্ডিশন ঠিক আছে, আমাদের যেভাবে টেম্পারেচার বাড়ছে, এসিটা এখন নিত্য প্রয়োজনীয় অনেকের জন্য হয়ে গেছে, কিন্তু তারপরেও এয়ার কন্ডিশন যদি ডিউটি বাড়ে, একটা লাক্সারি যারা করে তারাই। কিন্তু রেফ্রিজারেটর এখন দেখবেন গ্রামে গঞ্জে বাসার ভিতরেও রেফ্রিজারেটর আছে, এটাকে কিন্তু নিত্য প্রয়োজন ধরতে হবে। তো আমি যেটা আশা করছি যে এই বাজেটে তো প্রকাশ করার পর তো আর্গুমেন্টস চলবে, যেমন আজকে আজাদ ভাই মেম্বার অফ পার্লামেন্ট, উনি তো ওখানে তুলে ধরবেন জনগণের প্রত্যাশা। সেখানে আমি আশা করি যে এই নিত্য প্রয়োজন জিনিসটা 0 হবে, প্রয়োজনে সাবসিডি দেবে। সাবসিডি যদিও আমরা বের করে নিয়ে যাচ্ছি, কিন্তু এই জায়গাতে সাবসিডি দিতে হবে, কারণ এত দাম বাড়লে মানুষ নাই খেতে পারে, তো সরকার সে হাসিটা আনবে করতে। যে 30টার 2 থেকে 1 নামানো হয়েছে, তার মধ্যে কয়টা নিত্য প্রয়োজনীয়? না, এই নিত্য প্রয়োজনীয় হিসাব করেই দিয়েছে, একদম হিসাব করে, আদা রসুন এই সেই, আপনি ভালো বুঝবেন, প্রতিদিন যেগুলো দরকার হয় সেগুলোর মধ্যে থেকে। কিন্তু শূন্য যদি করা হয়, তাহলে সরকারের যে রাজস্ব সেটা কি আসলে আদায় করা সম্ভব হবে কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শূন্য আগে যতবার করা হয়েছে চিনি থেকে শুরু করে যাই হোক না কেন, শেষ পর্যন্ত কিন্তু লাভ হয়নি। এখানে যদি আপনি খালি শূন্য করে দেন কিংবা সাবসিডিও দেন, মনিটরিংটা না করেন, এবং যারা এগুলো ডিল করে বেশিরভাগ যারা বড় বড় ব্যবসায়ীরা আছে, তাদেরকে টেবিলে নিয়ে আসতে হবে এবং তাদেরকে দিয়ে প্রমিস করতে হবে যে ভাই অন্য জায়গায় প্রফিট করো, কিন্তু এই নিত্য প্রয়োজনীয় জিনিসটা দেশের মানুষকে বাঁচার সুযোগ করে দাও। এখন কিন্তু আমাদের বাঁচা মরার সমস্যা চলে আসছে,
যেমন ব্যবসায়ীরা আছে, শিল্পপতিরা আছে, এরা কিন্তু এই বাঁচার চেষ্টা করছে এখন। যেভাবে ব্যাংক ইন্টারেস্ট বাড়ছে, যেভাবে ডলার নাই, এলসি খুলতে পারছি না, এখন কিন্তু আমাদের ক্যাপাসিটির অনেক নিচে যাচ্ছে। যারা গার্মেন্টস করেন, আজকে শুনছিলাম যে তারা গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ আনলিমিটেড পাচ্ছে না, তাদের কিন্তু প্রোডাকশন করতে হ্যাম্পার হচ্ছে। এই সব দিকে তাকাতে হবে। আমি আপনার কাছে আসবো ব্যবসায়ীদের দিক থেকে কি অবস্থা সেটা জানার জন্য কিছুক্ষণ পরে। তার আগে আমি ডক্টর আহসান এইচ মনসুর আছেন আমাদের সাথে, নির্বাহী পরিচালক পিআরআই। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে যুক্ত আছেন। বাজেটের অনেক আলোচনার মধ্যে হয়ে গেছে, সবার যেহেতু জানাও হয়ে গেছে, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এই বাজেটটাই কিছুটা সংকোচন করা হয়েছে আগের তুলনায়, একটু বাড়তি মেদ কেটে ফেলার চেষ্টা করা হয়েছে, যাতে আমরা দেখতে পাচ্ছি যে ঘাটতি কিছুটা এই কারণে কমেছে, বাজেট ঘাটতি আমরা নানা জায়গায় একটু কমাতে দেখেছি। আসলেও কি এটা কোনো একটা স্বস্তির জায়গায় ফেলবে শেষে? দেখুন, আমাদের যেটা বক্তব্য ছিল সরকারের কাছে যে এই বাজেটটাকে একটু সংকোচনমূলক বাজেট করতে হবে। কেন সংকোচনমূলক? যে জিনিসটা মতুল ভাই বললেন সুন্দর করে, যে নিত্য প্রয়োজনীয় জিনিস বা আমাদের মূল্যস্ফীতির যে চাপটা, সেটাকে আস্তে আস্তে প্রশমিত করতে হবে। সেটা করতে গেলে আমাকে একটা ডিম্যান্ড কম্প্রেশন দরকার আছে অর্থনীতিতে। ইতিমধ্যে দেরিতে হলেও বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতিতে বড় পরিবর্তন এনেছে গত মাসে। ইন্টারেস্ট রেটটাকে লিবারালাইজ করে দিয়েছে, এখন বাজারের হাতে ছেড়ে দিয়েছে। এটা 1.5 বছর আগে করলে আজকে আমরা অনেক স্বস্তির জায়গায় থাকতাম। যাই হোক, পিছনে তাকিয়ে লাভ নেই, আমরা সামনের দিকেই ড্রাইভ করি। তো এটার একটা প্রতিফলন আসবে। সাথে এক্সচেঞ্জ রেটটাকেও লিবারালাইজ করে দেওয়া হয়েছে, কিন্তু দেখবেন যে এক্সচেঞ্জ রেটকে ছেড়ে দেওয়ার পরেও এক্সচেঞ্জ রেট কিন্তু মোটামুটি স্থিতিশীল আছে। এবং আমরা যেটা বলেছিলাম যে ইন্টারেস্ট রেট উইল সাপোর্ট এক্সচেঞ্জ রেট, এবং এক্সচেঞ্জ রেটটা যখন স্টেবিলাইজ করবে তখন মূল্যস্ফীতির উপর সেটার একটা পজিটিভ প্রভাব পড়তে বাধ্য হবে। কারণ আমদানিকৃত সব পণ্যের উপর তখন একটা স্থিতিশীলতা আসে, প্রাইসটা বাড়বে না, ওখানে স্থিতিশীল থাকে। বিশ্ববাজারে কিন্তু দাম সেরকম পরিবর্তন হয় নাই, সেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ যতই কিছু হোক আবার সবগুলো আগের অবস্থায় চলে আসে, কিন্তু আমাদের অবস্থা সেটা আসে নাই। কাজে আমরা একটা ব্যতিক্রমী অবস্থায় আছি। আমাদেরকে কিছু স্ট্রং মেজার্সের দরকার ছিল, সেটা কিছুটা হলেও গত মাসে নেওয়া হয়েছে। বাজেটটাকে আমি দেখছি একটা সহায়ক ভূমিকা রাখতে, অর্থাৎ বাজেটের আকারটা গত বছরের বাজেটের চাইতে 4% বেড়েছে, যেটা প্রকৃত মূল্যে এটা সাইজটা ছোট হয়েছে, এবং সেটা একটা সাপোর্টিভ রোল প্লে করবে। এটা কি পর্যাপ্ত পরিমাণে ছোট হয়েছে? না, হয়তো বলা যেতে পারে আরও অনেক জায়গাতেই অনেক কিছু করার ছিল সরকারের পক্ষে। ব্যয় সংকোচন অনেকভাবে করতে পারে। আমাদের পাট মন্ত্রণালয়ের কী দরকার, বস্ত্র মন্ত্রণালয়ের কী দরকার, এরকমভাবে যদি কঠোরভাবে আমরা চাই আমরা অনেক টাকা কমাতে পারি। আমাদের রেমিটেন্সের উপর কেন আমরা 2.5% এখন সাবসিডি দেব? এই 6,000 কোটি টাকা কি আমরা বাঁচাতে পারি না? পারি। আমাদের কিছু জায়গায় আমরা একটু কঠোরভাবে তাকাতে হবে, এবং সিদ্ধান্তগুলো নিলে পরে আমার মনে হয় আরও 50-60 কোটি টাকা আমরা বাঁচাতে পারি। সেটা করা উচিত। কেন উচিত আমি একটু বলছি। কারণ এই বাজেটটাকে সংকোচনমূলক করার পরে আমি মনে করি যে পলিসি যদি ঠিক রাখা হয়, আগামী 6 থেকে 9 মাস পরে মধ্যেই আমরা ইনফ্লেশনটাকে নিম্নমুখী দেখতে পারবো, এবং বছরের শেষ নাগাদে ওই যে 6.5-এর কথা বলা হয়েছে হয়তো তার কাছাকাছি চলে আসবে। মানে বাজেটে যে দিক নির্দেশনা নেওয়া হয়েছে এবং আগে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতিতে যা করেছে, দুইটার সমন্বয় আপনি বলছেন যদি কার্যকর করা যায় তাহলে সেটা বাজেটে নির্ধারিত মূল্যস্ফীতিতে ফেরানো যাবে, কাছাকাছি চলে আসবে যদি নাও আসে। আচ্ছা, কিন্তু এখানে একটা কিন্তু আমি দিব, বাজেটে কিন্তু একটা বড় আকারের মানে ঋণ নেওয়া হচ্ছে আর্থিক খাত থেকে, যেটা ব্যাংক থেকে আমাদের যে বিজনেস কমিউনিটি যারা আছে তাদের জন্য একটা বিশাল সংখ্যার কারণ। কারণ আমাদের মানে যেটাকে আমরা বলি ব্যাংকিং খাতটা খুবই দুর্বল এবং অনেক ভঙ্গুর অবস্থায় আছে। এখানে কিন্তু প্রবৃদ্ধি হচ্ছে না, ডিপোজিট গ্রোথ হচ্ছে না। আমরা ধরে নিলাম যদি 10% ডিপোজিট বা 12% ডিপোজিট গ্রোথ হয়, তাহলে 1,80,000 কোটি টাকা হবে, 1,60,000-70,000 কোটি টাকা হবে। সরকারি যদি 1,40,000 কোটি টাকা নিয়ে নেবে তাহলে থাকবে কি? আমরা তো চাই না যে 13% জিডিপি হচ্ছে সরকারের, 13 থেকে 14%। তারা যদি 80% ঋণ নিয়ে নেয়, তাহলে এই 87%-এর যে অর্থনীতি যেটা ব্যক্তিখাত পরিচালনা করছেন, সেই অর্থনীতির জন্য মাত্র 20% দিয়ে তো হবে না। এই জায়গাটায় একটা টানাপোড়েন হচ্ছে, ইন্টারেস্ট রেট আরও অনেক বেড়ে যেতে পারে। এই ব্যাপারটাকে সরকারকে আরও পুনর্বীক্ষণ করার দরকার আছে। দরকার হলে এক্সপেন্ডিচার কাট করে ঋণের পরিমাণটাকে কমিয়ে নিতে হবে, দিয়ে আর্থিক খাত যেন ব্যক্তি খাতকে সাপোর্ট করতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে ঘাটতি মেটানোর জন্য কি সরকারের কাছে আসলে আর কোনো বিকল্প আছে? খুব বেশি বিকল্প নাই, কারণ টাকা ছাপাতে পারবে না, অর্থনীতি তাহলে ইনফ্লেশন হয়ে যাবে। আবার বিদেশি ঋণ যথেষ্ট পরিমাণে নিচ্ছে, আরও যদি নিতে পারে সরকার নিক, আমরা চাই।
কিন্তু হয়তো আর পাবে না। তারপরে না পেলেও তো এখনো তো ঋণ পরিশোধে আমাদের সেটা দ্বিতীয় সর্বোচ্চ সেটা পরের দিতে কথা। হচ্ছে, আপাতত হ্যাঁ। আমাকে বাঁচতে চলতে তো দিন। হবে, হ্যাঁ। আপাতত আমরা এই বছরটাকে কভার করি, কারণ এখন একটা সংকটের বছর। আমরা এখনো যদি আরো 2-4-5 বিলিয়ন ডলার ঋণ নেই, তেমন কোনো কিছু হবে না। কিন্তু $5 বিলিয়ন ঋণ যদি অতিরিক্ত আনতে পারে বাজেটে যেটা আছে তার চাইতেও, তাহলে কিন্তু আমাদের এই যে ঋণের সমস্যাটা যেটা আমি বললাম, তার মানে আপনি সেটা বলছেন অনেকাংশেই প্রশমিত হয়ে যাবে। অভ্যন্তরীণ খাত থেকে ঋণ না নিয়ে, মানে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ না নিয়ে বরং বাইরের থেকে ঋণ আনাটা বেশি আমাদের জন্য সেখানে স্বস্তিকর হবে এবং কিছু ব্যয় সংকোচন করা। আচ্ছা, ব্যয় এই দুটো জায়গায় সরকার কেন ব্যয় সংকোচনের সুযোগ আরো ব্যয় সংকোচন করতে আরও হবে। ব্যয় সংকোচনের সুযোগ আপনি যাচ্ছেন। অনেক ধন্যবাদ। আমাদের সাথে এ কে আজাদ আছেন, সংসদ সদস্য, এবং তিনিও সাবেক এফবিসিসিআইয়ের সভাপতি, তিনি এফবিসিসিআইয়ের। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। একদম সংসদ সদস্য হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই, সরকার দলীয় না, আপনি স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন, এই বাজেট আসলে কেমন হলো? ধন্যবাদ আপনাকে। দেখুন, যে বাজেটটা দিয়েছে সরকারের এই অবস্থান থেকে এর চেয়ে ভালো বাজেট দেওয়া সম্ভব ছিল না। কেননা এই যেটা বাজেট দিয়েছে এটা দীর্ঘদিনের পুঞ্জীভূত যে সমস্যা, সেই সমস্যা থেকে বের হওয়ার জন্যে এই বাজেটটা। সমস্যাগুলো কোথায়? সমস্যাগুলো এক জায়গায় না, অনেকগুলো জায়গায়। যেমন আমরা প্রথমে ভুল করেছিলাম যে আমরা ইন্টারেস্ট রেট বেঁধে দিয়েছিলাম যে ডিপোজিট আমি 6% বেশি আমি নেব না, 9% লোন দেব না। দ্যাট ইজ দ্য গ্রেট মিস্টেক। আচ্ছা, তারপরে আমরা ডলারের রেট বেঁধে দিয়েছিলাম, এর উপরে যাব না, যার জন্য বাজারটা আনস্টেবল হয়ে গেছে। যেটা আহসান মনসুর সাহেব কারেক্টলি বলেছেন, গত এই যে বাংলাদেশ ব্যাংক যেটা মনিটারি পলিসি দিয়েছে, এখান থেকে সে কারেক্টিভ মেজার নিয়েছে, মানে ওপেন। আমরা দীর্ঘদিন বলে আসছিলাম যে বাজারকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া হোক, অর্থাৎ কোনো কিছুই যেন সরকার নিয়ন্ত্রণ না করে। নিয়ন্ত্রণ করলেই যদি পানিকে যদি তার গতির থেকে আপনি বাধা দেন, তার সে কি ডাইনে বাই যাওয়ার চেষ্টা করবে, বাঁধ ভাঙার চেষ্টা করবে। আমাদের অর্থনীতিটার সেই অবস্থা হয়েছে। আমি যখন একটা ব্যারিকেড সৃষ্টি করেছি, তখনই আমার বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হয়েছে। আমার ডলার সংকট হয়েছে, আমার ব্যাংকে সরকারের লোন এমন জায়গায় নিয়েছে। এখন আমি বলি একটা স্ট্যাটিস্টিক্স, আমি বলি বাংলাদেশ ব্যাংক থেকে সরকার এই পর্যন্ত লোন নিয়েছে 4,50,000 কোটি টাকা, এবং বাংলাদেশ ব্যাংক থেকে সরকার লোন নিয়েছে 1,43,000 কোটি টাকা। তা এইবার যদি বাংলাদেশ ব্যাংক থেকে সরকার লোন নেয়, তাহলে সরকারকে বাংলাদেশ ব্যাংকে টাকা ছাপাতে হবে, আর টাকা ছাপাতে হলে কিন্তু আবার মূল্যস্ফীতি বাড়বে। তো এক জায়গা থেকে সমস্যা আর এক জায়গায় যাবে। যেদিকে আমি বারবার ইমফ্যাসিস দিতে চাচ্ছি, যেই মেসেজটা, যেই সমস্যাগুলো সমাধান করতে চাচ্ছে, আমার নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে ট্যাক্স বাড়িয়ে, যেমন মোটরসাইকেলের উপরে ট্যাক্স বাড়ানো হচ্ছে, আমার এলইডি লাইট যেটা আমার বিদ্রোহ সাশ্রয় করবে তার উপরে ট্যাক্স বাড়ানো হচ্ছে। এইগুলি না করে, এই জায়গাতে না করে, আমি বলি সরকারের ব্যয় সংকোচন জায়গায় যাওয়ার দরকার। আপনি যদি শুনে আশ্চর্য হবেন, সরকার এবার বাজেটে সরকারি বেতন ভাতা বা সরকারি 22% জিডিপির বা বাজেটের 22%, বাজেটের 22% শুধু রাখছে সরকারি ব্যয়। তো সরকারি ব্যয় যদি আমার এখন এত চলে যায়, তাহলে আমি অন্যান্য ডেভেলপমেন্ট, মানে তো বেশিরভাগই বেতন ভাতায় চলে যায়, বেতন ভাতা অন্যান্য খরচ। এখানে 5,06,971 কোটি টাকা রাখা হয়েছে সরকার পরিচালনা এবং অনুন্নয়ন, এবং জনপ্রশাসনের জন্য রাখা হয়েছে 21%, অর্থাৎ 2,97,388 কোটি টাকা শুধু রাখা হয়েছে সরকারি ব্যয়। আর ডেভেলপমেন্টে গিয়া আপনি রাখছেন মাত্র 2 লাখ কোটি টাকা, 2,81,000 কোটি টাকা রাখছেন আপনি শুধু ডেভেলপমেন্টে। তার মানে কি, আমার সরকারি কর্মকর্তারা যদি না বুঝে তার বিদেশে যাওয়া, তার লাক্সারিয়াস গাড়ি কেনা, তার এগুলো যদি বন্ধ না হয়, এই মেসেজ যদি তার কাছে না যায়, তাহলে এই বাজেট ইফেক্টিভ হবে না। সাধারণ মানুষের উপর ট্যাক্স বাড়াইয়া আপনি আমাকে কষ্ট দিবেন কেন? তো সেই জায়গায় আমাদের দ্বিমত আছে। আমি মনে করি যে সরকারের কৃচ্ছতা সাধন করা উচিত। সরকার এই যেসব জায়গায় নিত্য প্রয়োজনের উপরে ট্যাক্স ইম্পোজ করেছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এনবিআরের সক্ষমতা বাড়াতে হবে। আমি এনবিআর পর টাকা ধার্য করেছি, কি এনবিআর 4,80,000 কোটি টাকা সে রাজস্ব আদায় করবে। এইটা এনবিআর পারবে না, যেটা এনবিআরের চেয়ারম্যান বারবার বলে আসছে, পাবলিকলি বলছে যে এই যে আমার পর যে ধার্য করা হয়েছে,
আমার এই জনবল নিয়ে এই ইম্পসিবল, যদি না সরকারের রাজনৈতিক সমর্থন না থাকে। একাধিকবার আমাদের সাথে যখন এনবিআর এর চেয়ারম্যান মিটিং হয়েছে তখন এই কথা বলেছেন, উনি পাবলিক ফোরামে এই কথা বলেছেন, সরকারের রাজনৈতিক ইচ্ছা। তার মানে এই জায়গায় সরকার রাজনৈতিক ইচ্ছার ঘাটতি আছে। সরকারের রাজনৈতিক ইচ্ছার মধ্যে সেটা কি তাহলে রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে যে কথাটা বলছেন যে 15% ভ্যাট দিয়ে কালো টাকা সাদা করা যাবে, আপনার কি মনে হয় যে এটা আসলে সরকারের সদিচ্ছার সাথে সমর্থনযোগ্য নাকি বিপরীত? এইটা সরকারের, যেখানে সরকারের এখানে আওয়ামী লীগ তার পলিটিক্যাল ইস্তেহার, যে রাজনৈতিক ইস্তেহার যেটা ইলেকশনের আগে দিয়েছেন ম্যানিফেস্টো, সেখানে বলা হয়েছে দুর্নীতিতে জিরো টলারেন্স। অর্থাৎ যে লোকগুলি ব্যাংক লুট করেছে, যারা ব্যাংকের টাকা বিদেশে পাচার করেছে, তাদেরকে আমি ট্যাক্স দিচ্ছি 35%, হাইয়েস্ট ট্যাক্স ব্যক্তি পর্যায়ে। আমি কোম্পানিতে দিচ্ছি 27%, আমি দিচ্ছি 37%, সেখান থেকে আমার অ্যাকাউন্টে আসতেছে, আবার আমি দিচ্ছি হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হিসাবে। তাহলে আমার কাছে ডাবল ট্যাক্সেশন করা হচ্ছে। আর একটা লোক ও টাকা নিয়ে গেল বিদেশে, আবার তাকে আমি 15% বিনিয়োগ সুযোগ নিচ্ছেন, তাহলে এটা দ্বিমুখী নীতি হলো না? তা আমি মনে করি এই দ্বিমুখী নীতির থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। এবং এই যে শূন্য সহনশীলতার মাঝখানে যে এইরকম কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরকার যেতে চায়, সেটা আসলে কি লাভ দিবে দিন শেষে আমাদের, সেই প্রশ্ন উত্তর আমি আপনাদের কাছে জানতে চাই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আজকে বলেছে এতে আসলে যারা বৈধভাবে কর দেন, সৎভাবে উপার্জন করেন, তারা ভাববে যে না আমি এটা এখন আর করতে চাই না, বরং তাদের নিরুৎসাহিত বেশি করা হচ্ছে। তাহলে এখান থেকে কি আনতে চাই সরকার? আমরা একটু বিরতির পর বরং জানতে ফিরি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। বাজেট গণমুখী নাকি কল্পনার ফানুস, এই প্রশ্ন নিয়ে আমরা আছি এবং বিরতিতে যাওয়ার আগে আমরা বলছিলাম যে 15% দিয়ে যদি কালো টাকা সাদা করা যায় তাহলে যারা বৈধভাবে আয় করে তারা উৎসাহিত হবে নাকি হবেন না। আমরা আমাদের সাথে মাতলুব আহমেদ আছেন, তিনি বিশিষ্ট ব্যবসায়ী। আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। আব্দুল মাতলুব আহমেদ, দিন শেষে আপনাদের বছর শেষে হচ্ছে 35% ট্যাক্স দিতে হয় বৈধ আয়ের উপরে, আপনারা দেন। এখন অবৈধভাবে সারা বছর ট্যাক্স না দিয়ে অবৈধভাবে কামাই করে কালো টাকা করে আমি 15% ভ্যাট দিলাম, আপনি কেন 35% ভ্যাট দিবেন? শুধু ভালো সুনাম অর্জনের জন্য? আমি এটা বলবো যে আমরা যারা অল কমপ্লায়েন্স দিয়ে ব্যবসা করি, আমরা কিন্তু একেবারে স্টার্ট করি ইম্পোর্ট লেভেল থেকে শুরু করে ট্যাক্স ভ্যাট দিতে 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 তারপরে সবগুলো ভিডিএস টিডিএস এইসব দেওয়ার পরে একটা নেট একটা কিছু আয় করি, তার উপরে আবার ট্যাক্স দিই, ট্যাক্স দেওয়ার পরে নেট থাকে, তখন আবার ডিভিডেন্ডে আবার ট্যাক্স দিই ডিভিডেন্ডের উপরে করে, তারপরে যদি কিছু পাই। এখন এটা আমাদেরই অপারগতা, কারণ আমরা এই কমপ্লায়েন্স ছাড়া কোনো ব্যবসা শিখি নাই। কারণ আমাদের পার্টনার টাটারা ওরা সারা ওয়ার্ল্ডে ওরা রেজিস্টার্ড, আমাদের স্টেট লাইন ফলো করতে হয়। এখন এই যে 15% দিয়ে যারা ওয়াইড করতে পারে, এখানে আমি যেটা লজিক বুঝি, টাকা তারা নিয়েই চলে গেছে, এটা ধরতে পারে নাই, ইট ইজ গন অ্যাওয়ে। সরকার ভাবছে যদি এখান থেকে 15% দিয়ে মেইন ইকোনমিতে নিয়ে আসতে পারি, এটা যদি জেনারেট করে যদি কিছু আবার কিছু এমপ্লয়মেন্ট হয়, কিছু জেনারেশন হয়, যদি আবার ট্যাক্স পাই, তাহলে যদি ভালো হয়, ওই টাকাটা যদি ভালো পথে কমপ্লায়েন্স দিয়ে যায়, তাহলে হয়তো আমরা লং টার্মে কিছু বেনিফিট পাবো। এটা হলো সরকারের চিন্তাধারা। কিন্তু বিগত আমরা যতবারই এটা দেখেছি, এটা অনেক অবজেকশন আসছে সবার সেটকে, থিঙ্ক ট্যাঙ্কস থেকে বলেন কিংবা টিআইবি থেকে বলেন, তারা কিন্তু বরাবরই এটাতে অবজেকশন দিয়েছে। আবার আগে ছিল মাঝখানে যে নো কোয়েশ্চেন আস্ট, আবার এরপরে হয়েছিল যে ঠিক আছে কোয়েশ্চেন করা হবে, কে করবে আই ডোন্ট নো, তো ওটা বলাতে আরও আসতো না যা আসতো। এখন কিন্তু ওই ভয়টা সরার জন্য নো কোয়েশ্চেন আস্ট বলে দেওয়া হয়েছে। মেইন সরকার যেটা চাচ্ছে যে কিছু ফরেন কারেন্সি বা কিছু অবৈধ সম্পদ বৈধ পথে চলে আসুক, এবং এইটা খারাপ না ভালো আমি বলতে পারবো না, কারণ আমার কাছে এটা মনে হচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে যারা এটা পাচার করে তারা কিন্তু দেশের শত্রু, আর যারা বৈধ পথে হোক অবৈধ পথে হোক তার টাকাটা বানিয়ে বাংলাদেশে যদি ব্যবহার করে, তাদেরকে যদি আবার মাপ চেয়ে তাদের সুযোগ নিয়ে আর যদি না করে, তাহলে এইটা হয়তো ওয়ান টাইম সলিউশন হতে পারে। ডক্টর আহসান মনসুর, আসলে কি এটা একটা সলিউশন হতে পারে যে যারা পাচার করে তারা এর মাধ্যমে ফিরে আসবে? কারণ এই পর্যন্ত আমরা কোনো উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাই নাই, বরং নতুন নতুন কেউ তৈরি হয়েছে যাতে পাচার করলে তারা জানে আমি প্রতি বছর একটা ছাড় পাবো, আমি মুক্ত হয়ে যাব, এবং এই যে আমাকে কোনো প্রশ্ন করা হবে না টাকাটা কোথার থেকে এলো, এটা কি আরেক দফা এই দুর্নীতিবাজ হোক
তাদেরকে ছাড় দেওয়া কিনা এবং অন্যদের উৎসাহিত করা কিনা? দেখুন, এটা তো মানে নৈতিকভাবে কোনোভাবে সমর্থনযোগ্য নয়। এবং নৈতিকভাবে শুধু না, আমরা যদি মতলুব ভাইয়ের যে কথাটা বললেন ওটাকেও যদি ধরে নিই যে সেটাই উদ্দেশ্য, তাহলে কিন্তু আমি এই প্রক্রিয়াটাকে কিন্তু আমি সচল রাখার ব্যবস্থা করে দিলাম, লিগ্যালাইজ করে নিলাম, একটা সার্কুলারিটি যে তুমি এখান থেকে পাচার করবা, নিয়ে আসবা, পাচার করবা, নিয়ে আসবা, অ্যান্ড ইউ উইল মেক ইট হোয়াইট অ্যাট এ বাট চিপার রেট। আমি 35, তোমার জন্য 10 বা 15। এটা তো হতে পারে না। এবং তারপরে সোর্স অফ মানি নিয়ে প্রশ্ন করা যাবে না। তারা যদি নজিরবিহীনভাবে এটাকে করতে থাকে এবং কোনো প্রস্তুত যদি কেউ না করতে পারে, তাহলে আমরা আমাদের যে আমলাতন্ত্র, আমাদের যে প্রশাসন, এখানে যে ধরনের দুর্নীতি আজকালকার দিনে হচ্ছে, এখান থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো? এখানে এবং এটা কি আসলে এরকম, যেমন আমরা যদি উদাহরণ দিই যে সাবেক আইজিপির যত অর্থের খবর আমরা এখন পেয়েছি, এই বাজেটের তথ্য যদি তিনি আগে জানতেন, তার অর্থ তিনি 15% দিয়ে সবকিছু বৈধ করে নিতে পারতেন, এত ঝামেলায় তিনি পড়তেন না, তাই তো? অনেকে বলতে পারেন যে ভবিষ্যতের আইজিপিরা যেন এই যে অবস্থায় না পড়ে সেই জন্য এই অবস্থাটা করা হয়েছে। সেটা অযৌক্তিক হবে? তা তো হবে না। আমার একটা প্রশ্ন আপনার কাছে, মনে করেন 15% না 35% ট্যাক্স দিতে হবে, তাহলে কি আপনি কি বলবেন? আমি মনে করি যে নৈতিকভাবে এই মানে যাদের উপার্জনটাই বেআইনি, সেখানেই নৈতিকতাকে নিয়ে আসতে হবে, আইনকে নিয়ে আসতে হবে। বেআইনি জিনিসকে আইনি করা যাবে না, এটা এই জিনিসটাকে আমাকে রাখতে হবে। তা না হলে পরে তো আইনের প্রয়োগিতে ইলিগাল হয়ে যাচ্ছে, আইনটা একদম। এবং যে মানুষটা টাকা পাচার বাইরে করে দিয়েছে, সেই মানুষটা কেন আবার দেশে টাকা নিয়ে আসবে, কোন স্বার্থে? এত ভালো মানুষই তার মধ্যে আমরা কেন আশা করি, এটাও বোধহয় বড় একটা প্রশ্ন শেষ পর্যন্ত হতে পারে। একে আজাদের কাছে আসি। অনেক অনেক বড় ব্যবসায়ী আপনি, এই দেশের স্বনামধন্য ব্যবসায়ী, সংসদ সদস্যর বাইরে যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, এখন দেখা গেছে যে যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন স্ল্যাবে আবগারি শুল্ক সেখানে আরোপ করা হয়েছে এবং বলা হচ্ছে যে যদি মূল্যস্ফীতি কমাতে চায় তাহলে সুদের হারও বাড়ানো হবে, সেই ধরনের একটা সিদ্ধান্ত জায়গাও আছে। মানে ব্যবসায়ীদের জন্য কি একটা চাপের সময় আসবে কিনা এই বাজেটের পর? অলরেডি ব্যবসায়ীরা চাপের মধ্যে পড়ে গেছে। একটা লোক তার প্রজেক্ট যখন সে শুরু করে, সে 9% ব্যাংক থেকে লোন নিয়েছে। এখন সেই ব্যাংকই সেই লোনটা 14% করে দিয়েছে বা 12% করে দিয়েছে। এটা তো তার ক্যালকুলেশনে ছিল না। প্রতি বছর লেবার প্রাইস বাড়ছে এবং গ্যাসের প্রাইস, বিদ্যুতের প্রাইস ডাবল করা হয়েছে এবং আমাদেরকে ব্যবসায়ীদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নিরবিচ্ছিন্ন গ্যাস দেওয়া হবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হবে এবং এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। কিন্তু নিরবিচ্ছিন্ন তো বিদ্যুৎ দেওয়া হচ্ছে না, নিরবিচ্ছিন্ন আমরা গ্যাস পাচ্ছি না, বিভিন্ন কারণে, প্রতিকূল কারণে। এখন তো কিন্তু অনেক প্রতি মাসেই বেশ কিছু বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে আর আনএমপ্লয়মেন্ট হচ্ছে এবং এন্ড অফ দ্য ইয়ার এর পরিস্থিতিটা আরও ভয়াবহ হবে। 1, 2 নম্বর, আমার কাছে আজকে যে বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্ট, সেটাতে আছে আমাদের ক্যাপিটাল মেশিনারি কি আসছে কি যাচ্ছে। এই ইন্টারেস্ট বাড়ার আগেরকার ঘটনা, এটা তো 3 মাস আগে যে ঘটনাগুলো ঘটে সেটা বাংলাদেশ ব্যাংক এখন দেয়। তখনই ছিল 25 to 30% নেগেটিভ, 50% নেগেটিভ হবে ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট। অর্থাৎ যে আছে এক্সিস্টিং সে হয়তো 2-1টা মেশিন বাড়াবে, নতুন কোনো ইন্ডাস্ট্রি হবে না, হওয়ার মতন অবস্থা নাই। একে তো ডলারের দাম আপনার 119 টাকা 20 টাকা হয়ে গেছে, আবার 14% ইন্টারেস্ট দিয়ে কেউ এখানে বিনিয়োগ করতে যাবে না। পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশগুলোতে যদি আপনি দেখেন, সেখানে তার বিনিয়োগকে আকৃষ্ট করার জন্যে আমার দেশের ব্যবসা যাতে ওই দেশে চলে যায়, সেখানে আমি বলি ভারতে বিহার, তারপর ঝাড়খণ্ড সহ এবং ব্যাঙ্গালোরের নর্থে গিয়ে সেখানে বেশ স্টেট বাই স্টেট বেশ কিছু তাদের দেওয়া হচ্ছে, সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, বিদ্যুৎ ফ্রি করে দেওয়া হচ্ছে। 4 বছর পর্যন্ত 80% স্যালারি কোথাও কোথাও কোনো কোনো স্টেটে দেওয়া হবে এবং ল্যান্ড ফ্রি করে দেওয়া হচ্ছে যাতে বিদেশি বিনিয়োগ হয় এবং কর্মসংস্থান হয়। ওইসব রেখে আমার দেশে কে আসবে? আমি নিজেই যখন দেখি বিদেশিরা যে আমার দেশের ব্যবসায়ীরা, আমরা কলকারখানা চালাতে পারছি না, আমি বিদ্যুৎ পাচ্ছি না, আমি গ্যাসের স্বল্পতায় ভুগছি, তখন অন্য বিনিয়োগকারী কিভাবে বিনিয়োগ করতে আসবে? এই জন্যে আমার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট অনেক কমে যাচ্ছে। তো সেই কারণে আমি মনে করি সরকার, আগেও যেটা বলছি আবার রিপিট করতে চাই, এই বাজেটে সংকোচন মানে কি? আমার ব্যয় কমাতে হবে। ব্যয় কে কমাবে?
সরকারের নিজে করতে হবে। যেটা সে বললো যে অনেক মন্ত্রণালয় আছে যেগুলো আদৌ দরকার নেই, মার্চ করা যেতে পারে। ও সরকারি গাড়ি আমি দেখলাম সেদিনকে পত্রিকায়, সরকারি কর্মকর্তাদের জন্য কয়েকশো কোটি টাকার, কয়েক হাজার কোটি টাকার গাড়ি আমদানি করা হচ্ছে। এইগুলো আমার দরকার কি? ভারতে এখনই মারুতি ওদের নিজস্ব গাড়ি দিয়ে তারা সরকার চলে, মন্ত্রীরা চলে। তা আমাকে কিছুদিন কিচ্ছু সাধন করতে দেন, এই মেসেজটা সব জায়গায় যাওয়া দরকার সরকারি লেভেলে। শুধুমাত্র আমাদের উপর সাধারণ মানুষের ব্যবহারের উপরে যদি ট্যাক্স বাড়াইয়া আমার ওই পরিচালন বাড়াই, তাহলে তো আমার হবে না। সেই জায়গায় আর একটা জিনিস আমি রিপিট করতে চাই যে আমি মনে করি যে যদি আজকে 15% টাকা আনার সুযোগ করে দেওয়া হয়, তাহলে দুদকের কোনো দরকার আছে? একদম না। নিজেরা অটো প্রসেসে হয়ে যাওয়ার কথা। দুদকের ওই অবস্থা তো আদৌ কোনো দরকার নাই। তো সেই কারণে আমি মনে করি এইগুলো সরকারের প্রত্যাহার করা উচিত। ডক্টর আহসান মনসুর, যে কথাটা সবসময় একে আজাদ বলছেন যে সরকারের পরিচালন ব্যয় সবচেয়ে বেশি কেন থাকবে, মানে এখানে তো কাটছাটের একটা সুযোগ সবসময়ের জন্যই থাকে, কিন্তু সেখানে সরকারকে আমরা হাত খুব একটা দিতে দেখি না, কোনো বাজেটের ক্ষেত্রে দেখি না। সেটা শুধুমাত্র রাজনৈতিক বিষয় নাকি অন্য কিছু? দেখুন, আমি ভারতও দেখেছি, পাকিস্তানও দেখেছি, বাংলাদেশও দেখেছি। আমাদের ব্যুরোক্রেটদের যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় ভারতে পাকিস্তানে সেটা দেওয়া হয় না। তাদের যে গাড়িতে চড়ে, আমাদের যে ব্যুরোক্রেট সেক্রেটারি সাহেবরা এবং এডিশনাল সেক্রেটারি সাহেবরা যে গাড়িতে চড়েন, যে পাজেরো জিপগুলো চকচক চকচক করছে, আমি আই হ্যাড দ্য অপরচুনিটি যে একবার সেক্রেটারি অ্যাড্রেস করার জন্য, ওখানে প্রায় 70 জন সেক্রেটারি ছিলেন, প্রত্যেকের পাজেরো গাড়ি নিয়ে প্রত্যেকে জিপ ঘষতেছে সমানে। এবং 40-50 লাখ টাকা গাড়ি কেনার জন্য দেওয়াই হয় সব মাসে। আপনি শুধু সেটা না, সেক্রেটারি সাহেবের কথা বললাম, আপনি উপজেলা যান, উপজেলা নির্বাহী অফিসার টিওনো যারা, তাদের গাড়িও পাজেরো। এবং শুধু সেটা নয়, ওনারা যখন মুভ করেন সাথে একটা জিপ থাকে, পুলিশের জিপ, এবং সেখানে 4টে পুলিশ থাকে, ড্রাইভার থাকে এবং আরেকজন এসআই থাকে। এরা কিন্তু কন্টিনিউয়াসলি ওই টিওনো সাহেবের বা টিওনো ম্যাডামের সাথে ঘুরেন। এই সিকিউরিটি একটা জনপ্রশাসনের একটা ব্যক্তির জন্য কেন দিলে, কোন দেশে দেয়? মার্কিন যুক্তরাষ্ট্রে আমি বলবো পররাষ্ট্রমন্ত্রী বা আর্মি চিফ নিজে তার মানে বাড়ির হেজ কাটে, মানে গাছগুলোকে কাটে। আর আমাদের এখানে আমরা তাদেরকে প্যাম্পার করতে করতে বহর নিয়ে যায়। নৌবাহিনী প্রধান যখন বাংলাদেশে এখানে মুভ করে, তার সাথে 16টা গাড়ি যায়। কি দরকার আছে তার? ঢাকা শহরে নৌবাহিনী রাখারই বা কী দরকার? এই 16টা গাড়ির বহরই বা রাখার কী দরকার আছে? এই যে অতিশয্যগুলো আমরা করি, এটা পৃথিবীর কোনো দেশে করে না। আমাদের একটু ভাবতে হবে, আর উই দ্যাট রিচ? আমরা কি এতই ধনী হয়ে গেলাম যে আমাদের কর্মকর্তারা যারা জনসেবা করবে, তারা জনসেবার বদলে মানুষকে দিয়ে তাদের পা চাটাচ্ছে? এবং আমরা যে ট্যাক্স দেই, সেই ট্যাক্সের সাধারণ জনগণ যে ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের 22% তাদের বেতন ভাতার জন্য আমাদের দিতে হয় এবং অন্যান্য খরচের জন্য আমাদের রাজস্বের 44% শুধু সরকারি ব্যয়ের জন্য ব্যয় হয় রাজস্বের। হ্যাঁ, কিন্তু আমরা বলছি সংকোচনমূলক বাজেট, আমরা কাটছাট করতে চাচ্ছি। আসলেও কি মূল জায়গায় আমরা কাটছাট করতে পারলাম? জনগণের কাছ থেকে এরকম করের টাকা নিয়ে যে আমরা কতটা আসলে জৌলুসপূর্ণ জীবনযাপন করব, সেদিকেও আমাদের তাকানোর সুযোগ আসলে হবে কিনা। শেষ পর্যন্ত আমরা বিরতির পর ফিরছি উত্তর নিতে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা বাজেট আলোচনা নিয়ে আছি, আমাদের সাথে আছেন আব্দুল মাতলুব আহমেদ। আমরা শুধু এখন একটা পর্যায়ে আসতে চাই, সেটা হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের কোনো সুখবর আসলে আপনি দেখলেন কিনা আব্দুল মাতলুব আহমেদ? ওয়েল, তো ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে ভর্তুকি দেওয়া হবে না এসব জায়গায়, একদম, হ্যাঁ। এবং বছরে 4 বার বাড়িয়ে সমন্বয় করা হবে। তো আমরা যারা ব্যবসা বাণিজ্য শিল্প করি, বিদ্যুৎ আর গ্যাস হলো আমাদের লাইক এ হার্ট পাম্পিং যদি বন্ধ হয়ে যায় শরীর চলে না। তো সেই জন্য বিগত দিনে যখন আমাদের ডেকে বলা হলো যে ভাই বিদ্যুৎ তো বাড়ানো হবে, কিন্তু তোমাদেরকে নিরবিচ্ছিন্ন দেওয়া হবে, গ্যাসও দিব নিরবিচ্ছিন্ন, ওটাও দিব নিরবিচ্ছিন্ন। কিন্তু ইদানিং দেখলাম লাস্ট 1 মাস থেকে খুব সমস্যায় আছে যারা এই বিকেএমএ, বিজিএমএ, যারা বড় বড় শিল্প করছে, বা পিটিএমএ। তা আমার কাছে মনে হয় যে টাইম হ্যাজ কাম ফর দ্য গভর্নমেন্ট টু ডিসাইড যে আমি কতটুকু বিদ্যুৎ দিতে পারবো এবং কোথায় দিতে পারবো। যেমন একটু বলা হলো যে তোমরা এখন ইন্ডিভিজুয়াল জায়গায় যেও না, তোমরা শুধুমাত্র এসিজেড কিংবা ইপিজেড বা এই ধরনের জায়গায় যাও। তো মিরেসরাইতে অনেকে গিয়েছিল যারা গার্মেন্ট রিলেটেড ব্যবসা করবে, বা ওদের অনেক পানি লাগে, মানে মিঠা পানি লাগে। ওখানে গিয়ে দেখে মিঠা পানিই নাই, তাহলে যাবো কোথায়? তো এই যে জিনিসগুলো, ট্রানজিশনটা সরকার যখন কোনো ল করবে, উনি কোনো ল করে দিয়েছে যে তুমি যদি এরকম জায়গায় না যাও তো তোমাকে আমি বিদ্যুৎ পানি এগুলো দিতে পারবো না। এবং ব্যাংকেও বলা হচ্ছে যে তুমি
ওরা যদি ওইসব জায়গায় না যায় তাহলে ওদেরকে কিন্তু তুমি আর টাকাও দিবা না। তো একটু স্ববিরোধী লাগছে। তো এই জন্য আমি মনে করি বিদ্যুতের দামটা একটু সমন্বয় করে যে করেই হোক আমাদের এটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কোথায় দিব, কোথায় গ্যাস দিব, এটা স্পেসিফিক যদি বলে দেওয়া হয় তারা মনে হয় অনেকে এই যে রং ইনভেস্টমেন্ট থেকে বাঁচবে। ডক্টর আহসান মনসুর, এই যে ক্রমান্বয়ে ধাপে ধাপে দাম বাড়ানো হবে, বছরে সেটা 4বারও হতে পারে, যেহেতু নির্বাহী আদেশে এখন দাম বেড়ে যায়, কারোর কোনো শুনানিরও দরকার নাই। সেটা ব্যবসায়ীদের তো এক পক্ষে তারা আছে, কিন্তু সাধারণ জনগণের জন্য তো সেটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ তাদের বছরে তো 4বার বেতন বাড়ে না, বরং 4 বছরে 1বার বেতন বাড়ে। মানে এই পরিস্থিতি থেকে তাহলে জনগণের উত্তরণের কি কোনো উপায় আছে আসলে বাজেটে? দেখুন, যেটা মতলব ভাই বললেন ঠিকই, যে বিদ্যুৎ গ্যাস এগুলো হচ্ছে আমাদের রক্তের মতো, ভেনের ভিতর দিয়ে এটার প্রবাহটা রাখতেই হবে, তা না হলে পরে শরীর চলবে না, মানুষের মৃত্যু হবে। আমি যদি দেখি বাংলাদেশের বিদ্যুতের দাম আর ভারতের বিদ্যুতের দাম, এখানে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কেন আমরা এত বেশি দামে বিদ্যুৎ কিনছি? এখনও কিন্তু আমাদের বিদ্যুতের বড় একটা সোর্স কিন্তু আমাদের নিজস্ব গ্যাস থেকেই হচ্ছে, সেখান থেকেই প্রোডাকশন হচ্ছে, সেখান থেকেই ডিস্ট্রিবিউশনও হচ্ছে। তারপরেও আমাদের দাম এত বেশি কেন? আমার মনে হয় যে আমাদের যে কিছু পাওয়ার পারচেজ এগ্রিমেন্টগুলো করা হয়েছে, এগুলোকে একটু রিভিউ করা দরকার, সরকারিভাবে একটু পাবলিক রিভিউ দরকার, যাতে স্বচ্ছতা আসে। এখানে কি করা হয়েছে আমরা জানি না, আদানির সাথে কি চুক্তি হয়েছে আমরা জানি না, কিন্তু আমরা জানি যে চুক্তিটা ভালো হয় নাই, সেটা নিয়ে বিদেশি পত্রিকারা লেখালেখি করেছে, আমাদের দেশে লেখালেখি হয় নাই, আপনারাও লেখেন নাই, কিন্তু তথ্য আমাদের কাছে, কারণ আমাদের কাছে তথ্য নাই কি চুক্তি আছে। এখন জিনিসটা হচ্ছে যে এই পাওয়ার পারচেজ এগ্রিমেন্টগুলো কেন এত গোপনীয়, কেন এগুলোকে আমরা ট্রান্সপারেন্টলি ডিল করতে পারি না, কেন কম্পিটিটিভ বিডিং? 2012 সালে কম্পিটিটিভ বিডিং থেকে আমরা সরে আসছিলাম, 9 সালে 11 সালে আমি বুঝলাম সেটা সিচুয়েশন, 3-4 বছর থাকুক। এখন আজকে 24 সাল, এখনও পর্যন্ত বিদ্যুতের যখন বিডিং ছাড়া আনসলিসিটেড কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে, নন নেগোশিয়েটেড প্রাইসে, কি প্রাইস দাম কীভাবে ঠিক হয় কেউ জানে না, কোনো ট্রান্সপারেন্সি নেই। এই জায়গাগুলোতে যদি আমরা হাত না দেই, আমি মনে করি যে বাংলাদেশের বিদ্যুতের যে দাম হবে সেটা পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে, এবং আমাদের এটার জন্য আমাদের এই এগ্রিমেন্টগুলোই আমাদের হয়তো কাল হয়ে দাঁড়াবে। এবং এই যে ভর্তুকি যে আর দিতে চাইছে না সরকার, এটাতে একতরফে আমি মনে করি ভর্তুকি না দিই, আমার ভর্তুকির দরকার নাই, আমি ন্যায্য দাম দিব, অন্যায্য দামটা দিব না। কেন পৃথিবীর চাইতে আমাদের বাংলাদেশে সৌর বিদ্যুৎ আমরা 10.5 টাকা, 11 টাকা, 12 টাকা করে কিনতেছি, এখন এই মুহূর্তে ভারতে এটা 4 টাকা করে বিক্রি হচ্ছে, কেন কিনতেছি আমরা? এইগুলো তো প্রস্তুত করার দরকার, এবং আমি মনে করি যে সরকারকে একটু কঠোর হতে হবে। এই প্রশ্ন করতে পারে যে আমাদের কাছে আছে কি আজাদ, আসলেও আপনি সংসদে যে আমরা জানি এইসব আলোচনা করবেন, আমাদের হয়ে আলোচনা করবেন, কারণ আমরা চাই যে সেখানে আলোচনাটা হোক। যে পরিস্থিতি আসলে দাঁড়িয়েছে জনগণের জন্য সব দিক থেকেই চাপে, মূল্যস্ফীতি, বিদ্যুতের দাম, এই সেই সকল কিছু, আপনার কি মনে হয় এই বাজেটে এমন কিছু আছে যে এই 1 বছরের জন্য মানুষ অন্তত বেঁচে থাকতে পারবে, যে না আমি একটু সার্ভাইভ করি? আমি তো বাজেটে তেমন কোনো সুখবর দেখছি না, আমিও দেখি না। যেটা আমি দেখছি যে আরও বিপদের মধ্যে পড়বো আমি, কারণ আবারও আমি একই জিনিস রিপিট করি, যেখানে আমার ট্যাক্স আমি দেব, সরকার আমি যেখান থেকে লোন নিব, সরকার সেখান থেকে লোন নিচ্ছে, এবং সরকার প্রতি বছর এর উপরে সুদই দিবে 1,13,000 কোটি টাকা এই ব্যাংকগুলিকে। আচ্ছা, ব্যাংক থেকে লোন নেবে, সরকার যদি লোন নেয় তাহলে আমার অবস্থাটা সীমিত হয়ে যাবে, 1। 2 নম্বর, আমার টোটাল এখন বিদেশি লোন দাঁড়িয়েছে প্রায় 100 বিলিয়ন ডলার। 100 বিলিয়ন ডলারের মধ্যে আমার কিন্তু এখনও লোন হয়ে গেছে, তার মধ্যে গভর্নমেন্টের লোনই হচ্ছে 79 বিলিয়ন ডলার। এখন কয়েকদিন আগে সরকারের একজন অ্যাডভাইজার উনি বলেছেন, আমেরিকান থেকে যারা আসছিল তারা বলছে যে বিদেশিরা যারা বিনিয়োগ করেছে তাদের টাকা রিপেট্রেশন করতে পারছে না, এই কারণেই কিন্তু তারা মিটিং করছে। তাহলে যদি বিদেশিদের টাকা আমি এখন না দিতে পারি, তাহলে আমি আবার বড় আমাকে কে লোন দিবে? 1, তাহলে আমার এই যে 5% ঘাটতি বাজেট, আমার ব্যাংকের থেকে পুরো লোনটা নিতে হবে, যেখানে আপনি 1,00,000 কোটি টাকা বা 1,50,000 কোটি টাকা নিতে চাচ্ছেন, তাহলে আপনি বিদেশি লোন না পেলে আমার 3,00,000 কোটি টাকা আপনি এনতে নেবেন। তা 3,00,000 কোটি টাকা যদি আপনি নেন, আমার খেলাপি গভর্নমেন্টের আজকের অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুযায়ী 1,82,000 কোটি টাকা, কিন্তু মইনুল হোসেন সাহেব একজন অর্থনীতিবিদ, উনি বলছেন এটা 4,00,000 কোটি টাকার কাছে। তা এখন তো ব্যাংক তো এমনি টাকা নেই,
যারা টাকা নিয়ে সব দেশ পাড়ি দিল, এখন তাদেরকে যদি আবার সুযোগ করে দিয়ে বাবা তোমার টাকার কোনো কোশ্চেন করা হবে না, তুমি পুনর্বাসন দিয়ে তুমি টাকাটা ফেরত নিয়ে আসো, তো এইভাবে কিন্তু আমি মনে করি সরকার আগামী দিনে আরও বেকায়দায় পড়বে। সরকারকে কঠিন হতে হবে, কঠোর হতে হবে। আমরা কয়েক বছর আমরা কষ্ট করব, কিন্তু একটা সময় কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো যদি আমি জবাবদিহিতার মধ্যে আসি, আমি স্বচ্ছতার মধ্যে আসি, আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। তা না হলে, জবাবদিহিতা না হলে, দুর্নীতিমুক্ত না হলে আমি যত বাজেটই দেই না কেন আমি প্রতি বছর টানাছেড়া করব, এখান থেকে ওখানে নিব, জনগণের ভোগান্তি বাড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়বে, মূল্যস্ফীতি কোনো অংশে কমানো সম্ভব না। এবং জিডিপি যেটা টার্গেট করা হয়েছে এই জিডিপিতে কখনো সম্ভব না। গত বছর যে বাজেট করা হয়েছিল সেই বাজেট থেকে 17% কি করছে, মানে করছে, কিন্তু কম উঠছে, রাজস্ব কমিয়েছে। এবং তারপরেও কিন্তু আবার সেই একই বাজেট দিয়েছে, একই ট্যাক্স ধার্য করছে এনবিআর এর উপরে। এইটা সম্ভব না। তার মানে আর দেখা যাচ্ছে আমি যেখানে ছিলাম, যে তিমিরে ছিলাম, সেই তিমিরে আমি থেকে যাচ্ছি, জনগণের ভোগান্তি আস্তে আস্তে বাড়বে। সবচেয়ে কথা হলো যে জবাবদিহিতামূলক সরকার গঠন করতে হবে, সরকারের ব্যয় সংকোচন করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে জিরো টলারেন্স করতে হবে। এক লাইন শুধু আব্দুল মাতলুব আহমেদের কাছ থেকে জানি যে এই বাজেটে যদি পরিবর্তন আসতে হয় কোন দিকটা আপনার মনে হয় পরিবর্তন করা উচিত? এক লাইনে একটা লাইনে বলবো, যেমন মোবাইলের টক টাইম এবং ইন্টারনেট, আজকে ইয়াং ছেলে মেয়েরা গ্রামে গঞ্জে সবাই, আমাদের কাজের মেয়েরাও দেখলাম যে মোবাইল ফোনে কথা বলে, ওটার রেট বাড়ায় দেওয়া হয়েছে। এটা কিন্তু খুব, আমার কাছে মনে হয় সরকার মাস্ট চেঞ্জ দিস ওয়ান। কারণ এটা এত বেশি ডিফিকাল্ট জিনিস হয়ে গেছে যে ওদের স্মাইল কিন্তু চলে যাবে। তো আমি এক লাইনে বলবো যে যারা মানে জনগণ, যেটা স্পেশালি লোয়ার এন্ড অফ দ্য জনগণ, যারা কম পয়সায়, তাদের মুখে হাসি ফোটাতেই হবে এবং সরকারকে সেরকমভাবে সিদ্ধান্ত নিতে হবে। আর আমিও এটাও জানি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিগত 15 বছরও বাজেট দিয়েছেন, প্রত্যেকটা জনবান্ধব, ব্যবসা বান্ধব পেয়েছি। এবারও ইনশাল্লাহ উনি এমন করে শেষ করবেন যাতে জনগণের মুখে হাসি থাকে, ব্যবসায়ীদের মুখে আশার কথা শুনিয়েছেন ডক্টর আহসানের মনসুর। আসলে মনে হয় যে হাসি ফোটানো যাবে এই বাজেট দিয়ে? এই বছরটা টানাপোড়েনের বছর, হাসি ফোটানোর বছর নয়। কিন্তু আমি মনে করি যে পলিটিক্যাল ক্যাপিটাল ব্যবহার করতে হবে, জনগণকে বোঝাতে হবে, অ্যাট দ্য সেম টাইম সরকারকেও কৃচ্ছতা সাধন করতে হবে। সরকার কৃচ্ছতা করবে না, জনগণকেই উপর সব কিছু চাপিয়ে দিতে হবে, তাহলে কিন্তু সেটা পলিটিক্যালি একটা গুড মেসেজিং হবে না। এক লাইন একে আজাদের কাছ থেকে কি পরিবর্তনটা দরকার? আমি মনে করি এখানে স্বচ্ছতা দরকার এবং এই মেসেজটা সমস্ত সরকারি লেভেলে যাওয়ার দরকার, যেখানে মেনলি সরকারি ব্যয়টাই সবচেয়ে বড় এই বাজেটের মধ্যে। সেই মেসেজটা সরকারি সমস্ত কর্মকর্তা কর্মচারীর কাছে যেতে হবে যে সরকারের রাজস্ব আয় কমে যাচ্ছে, বিনিয়োগ কম হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে না। সরকারকেই সংকোচনটা করতে হবে। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, অনেক ধন্যবাদ।